নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, WBCAS সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন রিলেটেড আবারও একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু ফের হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি কোনো রকম অ্যাডমিশন প্রক্রিয়া সম্বন্ধিত কিছু নয়, কিন্তু অ্যাডমিশন WBCAS সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কি করে তোমরা নেক্সট রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা তোমাদের কলেজ নিজেরা নিজেদের পছন্দ মতো সাজাতে পারবে, সেই বিষয়ে কিছু রকম তথ্য তোমাদের সামনে আগে রাখতে চাই। বিগত 2 বছরের অ্যানালাইজ এবং সমস্ত কিছু তথ্যের ওপর বিচার করে এই ভিডিওটি তোমাদের জন্য আমি করছি। প্রথমত আমাকে একাধিক স্টুডেন্টসরা বলছে যে দাদা সত্যি কি WBCAS সেন্ট্রালাইজ পোর্টালে কোনো রকম কি কাট অফ হয়, কোনো রকম ফাইনাল কাট অফ দেখে কি আমরা বুঝতে পারবো যে আমরা মপ আপ রাউন্ডে চান্স পেতে চলেছি? কারণ এখনও পর্যন্ত ধরে রাখো একাধিক স্টুডেন্টস যারা রয়েছে তারা কলেজে কোনো রকম অ্যালোকেশন পায়নি। হয়তো এমন স্টুডেন্টস রয়েছে যারা নিজের পছন্দের কলেজ পায়নি, পরবর্তীকালে তারা অন্যান্য পথে যাওয়ার জন্য ভাবছে বা অন্যান্য কলেজে ভর্তির কথা ভাবছে। সেক্ষেত্রে তাদের এই মুহূর্তে একমাত্র অপশান হচ্ছে মপ আপ রাউন্ড বা মপ আপ ফেজ। আচ্ছা, মপ আপ রাউন্ড বা মপ আপ ফেজটা অ্যাকচুয়ালি কি? মপ আপ রাউন্ড বা মপ আপ ফেজ হলো ফেজ 1 অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা কোর্স অনুযায়ী যে সিটগুলো খালি থাকে সেই সিটগুলোকে ভর্তি করার যে প্রসেস, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি মপ আপ রাউন্ড। এবার মপ আপ রাউন্ড নিয়ে প্রচুর তথ্য বা ভুল ভ্রান্তি ছাত্রছাত্রীদের মধ্যে থাকে। অনেকে মনে করে যে মপ আপ রাউন্ডে যদি আমরা আবেদন প্রক্রিয়া করি তাহলে হয়তো আমরা আমাদের পছন্দের কলেজ পাবো না। আবার অনেকে এটা মনে করে যে মপ আপ রাউন্ডে কোনো রকম ভালো কলেজ পাওয়া যায় না, সমস্ত বাজে কলেজগুলোই পাওয়া যায়। তো এরকম কনসেপ্ট নিয়ে অনেক স্টুডেন্টসরা কিন্তু ভাবে। প্রথমত বলে রাখতে চাই মপ আপ রাউন্ডের অ্যাকচুয়ালি সিস্টেমটা কীভাবে কি কাজ করে। আর মেরিট লিস্ট, অ্যালোকেশন লিস্ট, দুটো লিস্ট তোমরা দেখতে পারবে। সেই দুটো লিস্ট নিয়েও কিন্তু তোমাদের সামনে তথ্য আমি রাখতে চলেছি। প্রথমে দেখো, তোমরা যখনই মাই প্রেফারেন্স লিস্ট বা হিস্ট্রিতে যাবে পোর্টালে, তখন তোমরা মেরিট লিস্ট, অ্যালোকেশন লিস্ট দুটো দেখতে পারবে। এবার আমাকে বলবে দাদা মেরিট লিস্টে তো আমার নাম ছিল, কিন্তু অ্যালোকেশন লিস্টে কেন আমার নাম আসেনি? প্রথমত বলে রাখতে চাই, তোমরা যদি কখনো মেরিট লিস্টের পিডিএফটা খুলে দেখো, মেরিট লিস্ট বলে WBCAS সেন্ট্রালাইজ পোর্টালে কিছু হয় না স্পেসিফিকভাবে। কারণটা বলি, কারণ আগে আমাদের যখন বিভিন্ন কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে যখন অ্যাডমিশন প্রক্রিয়া করানো হতো, তখন মেধা তালিকার ভিত্তিতে মেরিট লিস্ট 1, মেরিট লিস্ট 2 পরপর করে বার করা হতো। কিন্তু WBCAS সেন্ট্রালাইজ পোর্টালে মেরিট লিস্টই ফাইনাল কথা বলে না, অ্যালোকেশন লিস্ট ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট আমাদের কিন্তু মেরিট লিস্টের থেকে। কেন মেরিট লিস্টে থেকে অ্যালোকেশন লিস্ট ইম্পর্টেন্ট? কারণ অ্যালোকেশন লিস্টই তোমাকে তোমার কলেজের ফাইনাল সিটটা ডিসাইড করে, অর্থাৎ তুমি সেই কলেজে সেই সিটটা পাচ্ছ কিনা, সেই কোর্সে পাচ্ছ কিনা, সেটা অ্যালোকেশন লিস্টই ঠিক করে। কেন বলি? তার কারণ দেখবে তোমরা যখনই মেরিট লিস্টের পিডিএফটা খুলবে, তোমরা দেখতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত নম্বর প্রেফারেন্সে নাম উঠেছে, কত তোমার মেরিট ইন্ডেক্স হয়েছে, আর টাই ব্রেক 1, টাই ব্রেক 2, টাই ব্রেক 3 এরকম করে কতগুলো অপশান থাকবে। অনেক ছাত্রছাত্রীরাই ক্লিয়ার করতে পারে না যে অ্যাকচুয়ালি টাই ব্রেক রুলটা কি। অ্যাকচুয়ালি টাই ব্রেক রুল হলো, আমাদের ভাবো 4টে স্টুডেন্ট, 5টা স্টুডেন্ট কলেজে অ্যাপ্লাই করেছে। এবার সকলেরই মেরিট ইন্ডেক্স যদি ধরে রাখো 300 হয়, তাহলে প্রত্যেকজনকে তো মানে একই মেরিট ইন্ডেক্সের 5জন স্টুডেন্টকে তো একটা সিট দেওয়া যাবে না। তখন তাদেরকে কিছু কিছু রুলস থাকে, টাইব্রেক রুল থাকে, সেই রুলগুলোর ভিত্তিতে তাদের মেরিট ইন্ডেক্সগুলোকে যাচাই করা হয়। তো সেই ক্ষেত্রে মেরিট লিস্টে যে কথা বলছি, যে 200 পেয়েছে, যে 150 পেয়েছে, যে 400 পেয়েছে, যার মেরিট ইন্ডেক্স 300 হয়েছে, সকলের নামই মেরিট ইন্ডেক্সে থাকবে, মানে মেরিট লিস্টে থাকবে। সেখানে কোনো রকম মেধা তালিকার মানে কোনো রকম ব্যাপার নেই যে মেরিট লিস্টে নাম থাকলেই তারা কলেজ পাবে। কিন্তু অ্যালোকেশন লিস্টের ক্ষেত্রে ধারণাটা একটু অন্যরকম থাকে, কিছুটা কনসেপ্ট অন্য থাকে। অ্যালোকেশন লিস্ট হচ্ছে সেই লিস্টটা, যে লিস্টটার মাধ্যমে তোমরা তোমাদের কলেজের কতগুলি সিট সেই কোর্সে অ্যাভেলেবেল রয়েছে বা কতগুলি সংরক্ষিত অসংরক্ষিত সিট রয়েছে, তার ভিত্তিতে তোমার মেরিট ইন্ডেক্স কত ভালো রয়েছে সেইটা কিন্তু অ্যালোকেশন লিস্ট তোমাকে দেয়। অর্থাৎ অ্যালোকেশন লিস্টে যার মেরিট ইন্ডেক্স সর্বোচ্চ ভালো, অর্থাৎ যার মেরিট ইন্ডেক্স যত ভালো, সে তত তাড়াতাড়ি সেই নির্দিষ্ট কোর্সে কিন্তু কলেজ পায়।
সেটা আমরা বুঝতে পারি কি লিস্ট থেকে, অ্যালোকেশন লিস্ট থেকে। যদি তোমরা এবার ভালো করে দেখো অ্যালোকেশন প্রত্যেকটা লিস্টটা যদি আমরা দেখি মোটামুটি 12 থেকে 13 পাতা 14 পাতার পেজ রয়েছে। দেখবে প্রথমে সর্বোচ্চ সাপোজ কথার কথা বলি 420 মেরিট ইন্ডেক্স থেকে স্টার্ট হলো, শেষ হলো 220-তে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে দাদা অ্যালোকেশন লিস্ট তো বুঝলাম একদম ইম্পর্টেন্ট, কিন্তু এটা থেকে কি আমরা বুঝতে পারবো পরবর্তীকালে যে আমরা এই কলেজটাই পেতে পারি? যদি আমি বলি হ্যাঁ, তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। কেন বলি? তার কারণটা হচ্ছে স্পেসিফিক্যালি কোনো রকম কাট অফ WBCAF সেন্ট্রালাইজ পোর্টালের জন্য হয় না, কারণ WBCAF সেন্ট্রালাইজ পোর্টালের সমস্ত ভর্তি প্রক্রিয়া কোনো রকম এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে হয় না। তো লাস্ট কথার কথা বলছি, ভাবো BA জেনারেল বিধানচন্দ্র কলেজে BA জেনারেলে কোনো একটি স্টুডেন্ট লাস্ট যে ভর্তি হয়েছে তার মেরিট ইন্ডেক্স ছিল 300। এবার লাস্ট মেরিট ইন্ডেক্স যে 300 রয়েছে সেটা তোমরা অ্যালোকেশন লিস্টে গেলে দেখতে পাবে, কিন্তু এই 300 যে লাস্ট যে স্টুডেন্ট রয়েছে যে 300 র্যাঙ্কে ভর্তি হয়েছে বা নাম উঠেছে, এই 300 লাস্ট যে র্যাঙ্কটা এসেছে সেটাকে আমরা বলি ক্লোজিং র্যাঙ্ক বা লাস্ট ক্লোজিং র্যাঙ্ক। অর্থাৎ লাস্ট এই স্টুডেন্টটা 300 মেরিট ইন্ডেক্স পেয়ে BA জেনারেলে বিধানচন্দ্র কলেজে নিজের নাম পেয়েছে বা সিট অ্যালট পেয়েছে। এবার পরবর্তী মপ আপ রাউন্ডে কেউ ভাবছে যে না আমি বিধানচন্দ্র কলেজে BA জেনারেল করব, তো সেক্ষেত্রে তার কতটা চান্স পাওয়ার প্রবাবিলিটি রয়েছে? প্রথমত কটা সিট প্রথম রাউন্ডে ভর্তি হলো, অর্থাৎ ভাবো 200টা সিট ছিল, 200টা সিটের মধ্যে ভাবো 150 জনের নাম উঠলো, 170 জনের নাম উঠলো, কিন্তু পরবর্তীতে দেখা যাবে ফেজ 1 অ্যাডমিশনে কেউ ভালো ঠিকমতো নিজের পছন্দের কলেজ না পেলে সে 170-150টা সিটের মধ্যে হয়তো দেখা গেল 100টা সিটে ছেলেমেয়েরা ভর্তি হলো, বাকি 50টা সিট রইল খালি। এবার এই 50টা সিটের মধ্যেই কিন্তু হবে কম্পিটিশান। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম? আর এই কম্পিটিশানটাই কন্ডাক্ট করবে মপ আপ রাউন্ড। তো সেক্ষেত্রে আমরা কাট অফটা কী করে বুঝতে পারবো? লাস্ট যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, তোমাকে বললাম লাস্ট তোমাদের যে বললাম যে 300 র্যাঙ্কে যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, যদি সেই স্টুডেন্ট যদি সেই কোর্সে সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নেয়, তাহলে পরবর্তীতে যে স্টুডেন্টের 300 মেরিট ইন্ডেক্সের কাছাকাছি র্যাঙ্ক থাকবে, অর্থাৎ কারোর 299, 290, কারোর ধরে রাখো 280, এই 300-র কাছাকাছি যাদের মেরিট ইন্ডেক্স থাকবে তারাই কিন্তু পরবর্তীতে সেই কলেজে সেই কোর্সে চান্স পাওয়ার কিন্তু মানে ক্ষমতাটা কিন্তু সে বেশি পাবে, কারণ লাস্ট যে ভর্তি হয়েছে তার কিন্তু সেই র্যাঙ্কের নিচের যাদের র্যাঙ্ক থাকবে তারাই কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। ব্যাপারটা ক্লিয়ার হতে পারলাম? অর্থাৎ সুযোগটা তৈরি হবে। এবার ভাবো কথার কথা বলছি, ফেজ 2 আবেদন প্রক্রিয়া, ফেজ 1 আবেদন প্রক্রিয়ায় লাস্ট 300 মেরিট ইন্ডেক্সে যে ভর্তি হয়েছে, তারপরে দেখা গেল একটা স্টুডেন্টের মেরিট ইন্ডেক্স 130, কারো দেখা গেল হয়তো 220, তাহলে তার কিন্তু সম্ভাবনা 299 মেরিট ইন্ডেক্স পাওয়া স্টুডেন্টের থেকে অনেকটাই কমে যাবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদেরকে টার্গেট রাখতে হবে, তোমাদের নোটিস করতে হবে অ্যালোকেশন লিস্টে যে লাস্ট কত মেরিট ইন্ডেক্সে তোমাদের কলেজে সেই স্টুডেন্টের সিট অ্যালট হয়েছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু পরবর্তীতে মপ আপ রাউন্ডে সেই কলেজটা সিলেক্ট করতে পারবে। কোনো একটি স্টুডেন্টের যদি ফেজ 1 অ্যাডমিশন শেষে লাস্ট মেরিট ইন্ডেক্স দেখো 300, হয়তো তোমার দেখা গেল 280, পরবর্তী মপ আপ রাউন্ডে কিন্তু সেই কলেজে সেই সিটে সেই কোর্সে তোমার কিন্তু চান্স পাওয়ার ক্ষমতা বেশি পাবে, অর্থাৎ চান্সটা তোমার বেশি তৈরি হবে। ব্যাপারটা এই সিস্টেমেই কিন্তু কাজ করে, অর্থাৎ কোনো রকম স্পেসিফিক কাট অফ হয় না WBCAF পোর্টালের জন্য। আর একটা কথা বলে রাখতে চাই, লাস্ট 300 যে মেরিট লিস্টে নাম মানে অ্যালোকেশন লিস্টে নাম উঠলো, লাস্ট যে 300 স্টুডেন্টের অ্যালোকেশন লিস্ট মেরিট ইন্ডেক্সে নাম উঠেছে, সেই স্টুডেন্ট হয়তো ভর্তি নাও হতে পারে, হয়তো পরবর্তীকালে দেখা গেল যে 300 লাস্ট যে মেরিট র্যাঙ্কে ভর্তি মানে মেরিট ইন্ডেক্স যার ছিল সে ভর্তি হলো না, কিন্তু যার 325, 360 বা পরবর্তীতে 370 যে মেরিট ইন্ডেক্সে ভর্তি হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ কিছুটা কিন্তু কমতে পারে, কাট অফ মপ আপ রাউন্ডের ক্ষেত্রে কিছুটা কমে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের ক্লোজিং র্যাঙ্কটা ফ্যাক্টর প্রচুর পরিমাণে করছে, যেটা লাস্ট স্টুডেন্টের মেরিট ইন্ডেক্স। আর একটা জিনিস বলে রাখি, তোমরা GMR CMR র্যাঙ্ক নিয়ে খুব ঘাবড়াও। GMR CMR র্যাঙ্ক কোনোরকমভাবে তোমাদের অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনোরকম এফেক্ট ফেলে না। GMR র্যাঙ্ক তোমাদের একটা জেনারেল মেরিট র্যাঙ্ক,
যেটা তোমাদের WBCAF সেন্ট্রালাইজ পোর্টালে সকলের থাকে, সে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি থেকেই হোক বা তুমি জেনারেল ক্যাটাগরি থেকে হোক, GMR র্যাঙ্কটা কোনো ভ্যালু করে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কোর্স অনুযায়ী GMR র্যাঙ্ক কিন্তু বিভিন্ন রকম হয়, অর্থাৎ কারোর স্পেসিফিক একটা GMR র্যাঙ্ক হয় না। তুমি একটা কলেজে কলেজে যদি তোমার 130 GMR র্যাঙ্ক হয়, তাহলে তোমার B কলেজে কিন্তু 140 GMR র্যাঙ্কও হতে পারে। তবে অনুমান করা যায় যে GMR র্যাঙ্ক যার যত কম তার র্যাঙ্ক তত ভালো হয়, ঠিক আছে, এটাই হয়। তো GMR র্যাঙ্ক CMR র্যাঙ্ক কোনো রকম ভ্যালু করে না, ভ্যালু করে অ্যালোকেশন লিস্ট বা লাস্ট যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, লাস্ট যার অ্যালোকেশন লিস্টে নাম উঠেছে তার মেরিট ইন্ডেক্সের কাছাকাছি তোমাদের যদি মেরিট ইন্ডেক্স থাকে, দেন তোমরা কিন্তু সেই কলেজে সেই কোর্সে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো মেরিট লিস্টটা কোনো রকম ফ্যাক্টর করে না, মেরিট লিস্টে যদি নাম উঠেও থাকে সেটা নিয়ে ভাবার কিছু নেই। তো এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেসটা কাজ করে। পরবর্তীকালে আরও ডিটেলস ভিডিও আনবো, যাতে তোমরা পরবর্তীকালে মপ আপ রাউন্ড ফেজ 2 আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ভালো কলেজ পাও। তো আজকের জন্য আশা করছি ভিডিওটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। পরবর্তীতে যদি আবার কোনো রকম ডাউট তৈরি হয়, আমি লাইভে আসবো, সেখানে সম্পূর্ণরূপে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আজকের জন্য এইটুকু। যারা ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।